এক দেশে এক মস্ত বড় ধনী ঠিকানাদার ছিলেন। নাম তার মতিলাল। তার ছিল ভরা সংসার, স্ত্রী, দুই মেয়ে আর বড় ছেলের বউ। বড় ছেলের রাহুলের বিয়ে হয়েছিল আরতি নামের এক রূপবতী মেয়ের সাথে। কিন্তু ছোট ছেলে কেশবকে নিয়ে মতিলালের চিন্তার শেষ ছিল না। কেশব জন্ম থেকেই ছিল কিছুটা খাটো, যাকে লোকে বামন বলতো। তার একটি খাটো ঘরের জন্য কোথাও মনের মতো পাত্রী মিলছিল না। একদিন ঘটক মশাই মতিলালের বৈঠকখানায় এসে হাজির হলেন। তারপর বললেন, কর্তাবাবু, ও কর্তাবাবু, শুনছেন? আর চিন্তা করবেন না, কেশব বাবার জন্য একদম খাপে খাপ একটা পাত্রী খুঁজে পেয়েছি। আরে ঘটক মশাই, বসুন বসুন। সত্যি বলছেন? মেয়ে কেমন? পাত্রীপক্ষের সন্ধান কি? পাত্রীপক্ষ দেখতে ঠিক কেশব বাবুর মতোই খাটো, একেবারে মেঘনা চাইতেই জল। ওনাদের মেয়ের নাম সোনালি। ওনারা ওনাদের মেয়ের জন্য এমন একটা রাজপুত্র খুঁজছিলেন। আমি কেশব বাবুর ছবি দেখাতেই ওনাদের পছন্দ হয়ে গেছে। বাহ, এ তো অত্যন্ত খুশির খবর। তা মেয়ে কেমন ঘরের? সেটাই তো একটু সমস্যা গো কর্তাবাবু। মেয়ের পক্ষ খুব একটা বড় লোক না, সাধারণ অবস্থা। তবে মেয়েটি কিন্তু অসম্ভব গুণবতী এবং সংস্কার মেনে চলা শান্ত মেয়ে। আরে ঘটক মশাই, টাকার আমাদের কি অভাব? আমাদের শুধু একটা ভালো আর লক্ষ্মী মেয়ে চাই। আপনি ওনাদের বলে দিন, আমরা কালই দেখতে যেতে চাচ্ছি। পাশের ঘর থেকে বড় বউ আরতি এই সব কথাগুলো আড়ি পেতে শুনছিল। ঘটক বিদায় নিতে সে তার স্বামী রাহুলের ঘরে গিয়ে মুখ ঝামটা দিয়ে বলে উঠল, শুনছ গো, তোমার বাবা মায়ের কি মতিভ্রমণ হয়েছে? ঘরের ছোট ছেলের জন্য এক গরিব ঘরে বামনের মেয়ে ঠিক করেছে। ভাবতেই আমার মাথা কাটা যাচ্ছে। আরে আরতি, তুমি এত চড়ছো কেন? কেশব তো ছোটবেলা থেকে একটু খাটো, ওর জন্য তো এমন মেয়েই মানাবে। বাবা মা যা করছেন বেশ করছেন। সমাজ আর পাড়াপড়শি যখন আমাদের এই বড়লোক বাড়ির ছোট বউকে দেখে হাসাহাসি করবে, তখন বুঝবে। কয়েকদিনের মধ্যেই ধুমধাম করে কেশব আর সোনালির বিয়ে হয়ে গেল। সোনালি ঘরে পা রাখলো। তো বন্ধুরা, তোমরা যারা তোমাদের নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও, তোমরা এখনই কমেন্ট বক্সে তোমাদের নামটি লিখে জানাও। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়েই বানাবো। কয়েকদিন পর সকালবেলা ঘরে সবাই যখন চা খাচ্ছিল, তখন কেশব তার বাবা মাকে বলল, বাবা, আমি ভাবছিলাম সোনালীকে নিয়ে শহরের ওই প্রাচীন মন্দিরটা একটু দর্শন করে আসি। ওরও ঘরের বাইরে একটু ঘোরা হবে। হ্যাঁ রে বাবা, নিশ্চয়ই যা। নতুন বউ এসেছে, একটু ঘুরিয়ে নিয়ে এলে ওর মনটাও ভালো থাকবে। ঠিক তখনই আরতি পা দুলিয়ে রান্নাঘর থেকে এসে বাঁকা হেসে বলল, বাহ মা, নতুন দেওরানি আসতে না আসতেই ঘোড়ার ধুম পড়ে গেল। আর আমি এ বাড়িতে 4 বছর ধরে আছি, কই আমাকে তো কেউ কখনো কোনো মন্দিরে বা বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলল না। আরে আরতি, তুমি আবার মাঝখান থেকে এসব কি বলছো? আমি তোমাকে কতবার বলেছি চলো ঘুরে আসি, তুমি তো সব সময় কাজের বাহানা দিয়ে এড়িয়ে যাও। থাক থাক, আর বলতে হবে না, আমাকে আর কোথাও নিয়ে যেতে হবে না। এতটুকু বলেই সে রাগ করে পাশের ঘরে চলে যায়। সোনালি তখন একটু দমে গেল। তার শাশুড়ি মা সোনালির মাথায় হাত বুলিয়ে তখন বললেন, সোনালি মা, তুমি আরতির কথায় কিচ্ছু মনে করো না। ও মুখে একটু তিতো কথা বলে, কিন্তু মনটা খারাপ নয়। না না মা, আমি একদম কিচ্ছু মনে করিনি। দিদি ভাই তো বড়, উনি বলতেই পারেন। আমার লক্ষ্মী বউ, শোনো, মন্দিরে যাওয়ার সময় আমি যে হলুদ শাড়িটা এনেছি ওটাই পরবে। আর এই নাও একটি সোনার গহনা সেট, ভারী সুন্দর মানাবে তোমাকে। আর তোমার এই লম্বা চুলগুলোতে এমনিতেই সোনায় খাঁচার মতো লাগে। অনেক ধন্যবাদ মা, আপনি আমার জন্য এত ভাবেন। এইদিকে নিজের ঘরে বসে আরতি হিংসায় ফুলছিল। জানালার ফাঁক দিয়ে সে সোনালির রূপ আর তার শাশুড়ির দেওয়া গহনা দেখছিল।
এই পুচকে বামুন মেয়েটার এত দেমাগ, সবাই সারাদিন শুধু ওর লম্বা চুলের তারিফ করে। রূপের দেমাগ দেখাচ্ছ? দাঁড়াও, তোর ওই চুল যদি আমি দুমড়ে ধুলোয় না মিশিয়ে দিতে পারছি তো আমার নামও আরতি নয়। সেই রাতে সবাই যখন গভীর ঘুমে ঘুমাচ্ছিল তখন আরতি চোরের মতো পা টিপে টিপে সোনালি আর কেশবের ঘরে ঢুকলো আর সোনালির বাথরুমে রাখা শ্যাম্পুর বোতলটা পেরে নিল। এরপর তাতে কেমিক্যাল মিশিয়ে দিল আর সে ফিসফিস করে বলল, কাল সকালে যখন এই শ্যাম্পু মাথায় দিবি তখন বুঝবি আরতি দিদি ভাইয়ের সাথে টক্কর দেওয়ার মজা। পরের দিন সকালে সোনালি ঘুম থেকে উঠে স্নান করতে গেল। চুলে শ্যাম্পু ঘষতেই তার হাত ভর্তি চুল উঠে আসতে লাগলো। সোনালি তখন চিৎকার করে উঠল, ও মা, এ কি, আমার এত চুল উঠছে কেন? ও মা! ভয়ে সে বাথরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে যখনই চুল চিরুনি করছিল, গোছা গোছা চুল তখন চিরুনির সাথে উপচে চলে এলো। মুহূর্তের মধ্যে সোনালির মাথা একেবারে ন্যাড়া হয়ে গেল। সে কান্নায় ভেঙে পড়ল। ও মা গো, আমার একে হয়ে গেল, আমার সব চুল পড়ে গেল। কান্নার শব্দ শুনে শাশুড়ি মা আর আরতি ছুটে এলো। সোনালির অবস্থা দেখে শাশুড়ি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। সর্বনাশ, এ কি দশা হয়েছে তোমার মা? তোমার এমন সুন্দর চুল কোথায় গেল? জানি না মা, আমি শুধু রোজকার মতো শ্যাম্পুটা চুলে লাগিয়েছিলাম আর অমনি সব চুল খসে পড়ে গেল। এখন আমি এই মুখে কার সামনে দাঁড়াবো? কেঁদো না মা, মন ছোট করো না। নিশ্চয়ই কোনো রোগ বা পেটের গরমে এমন হয়েছে। কিছুদিন পর আবার নতুন চুল গজাবে। কিন্তু যে অলক্ষণে কাজ করলো, ভগবান তার বিচার করবেন। আরতি এক কোণে দাঁড়িয়ে আঁচল দিয়ে মুখ চেপে হাসছিল আর মনে মনে বলছিল, যত পারিস কাঁদ, এই জন্মে আর তোর মাথায় চুল গজাবে না, পেতনি কোথাকার। দিন কাটতে লাগলো কিন্তু সোনালির মাথায় এক গাছে চুলও গজালো না। লজ্জায় সে ঘরের বাইরে বের হওয়া বন্ধ করে দিল। তবে সোনালির একটা ভালো অভ্যাস ছিল, সে পশু পাখিদের খুব ভালোবাসতো। প্রতিদিন বিকালে সে বাড়ির পেছনের বাগানে গিয়ে পাড়ার অবলা কুকুর বিড়ালের খাবার আর দুধ দিত। একদিন বিকালে সোনালি বিক্ষিন্ন মনে একটা বিড়ালকে বাটিতে করে দুধ খাওয়াচ্ছিল। নে খা, তোরা অন্তত পেট ভরে খা, তোদের দেখলে আমার সব দুঃখ আমি ভুলে যাই। হঠাৎ তখনই অলৌকিক কাণ্ড ঘটল। সেই বিড়ালটি মুখ তুলে মানুষের গলায় পরিষ্কার ভাষায় কথা বলে উঠল, সোনালি দিদি, তুমি কয়েকদিন ধরে এত মনমরা হয়ে আছো কেন গো? তোমার কি হয়েছে, আমাদের বলবে? সোনালি তখন চমকে উঠল। ওরে বাবা, এ কি শুনছি? বিড়াল, তুমি কথা বলছো? হ্যাঁ গো দিদি, আমরা কথা বলতে পারি, কিন্তু দুষ্ট মানুষদের ভয়ে আমরা কখনো মানুষের সামনে কথা বলি না। তুমি খুব দয়ালু, রোজ আমাদের যত্ন করে খাও, তাই তোমার দুঃখ দেখে আমরা আর চুপ থাকতে পারলাম না। বলো না দিদি, তোমার মাথা এমন ন্যাড়া হলো কি করে? ঠিক সেই সময় সোনালির শাশুড়ি মা সোনালির খোঁজে বাগানের দিকে আসছিলেন। বিড়ালের কথা শুনে তিনি একটি গাছের আড়ালে লুকিয়ে অবাক হয়ে দেখতে ও শুনতে লাগলেন। সোনালি তখন একে একে সব ঘটনা খুলে বললেন। সব শুনে বিড়াল বললেন, এই সামান্য কথা, দিদি তুমি একবার চোখ দুটো বন্ধ করে দেখি। চোখ বন্ধ করবো কেন? করোই না মা, আমাদের উপর বিশ্বাস রাখো। সোনালি তখন আলতো করে চোখ বন্ধ করলো। বিড়ালটি তার লেজ দিয়ে সোনালির মাথা আলতো করে একটা স্পর্শ করলো। সাথে সাথে এক অদ্ভুত আলো ছড়াতে লাগলো। সোনালির মাথায় গজিয়ে উঠল রেশমের মতো কোমল খাঁটি সোনার তৈরি দীপ্তিময় চুল। সেই চুলের আলোয় পুরো বাগান ঝলমল করে উঠল। এবার অন্তত চোখটা খোলো সোনালি দিদি, আর নিজের চুলে হাত দিয়ে দেখো। সোনালি তখন নিজের চুলে হাত দিতেই নরম চুলের স্পর্শ পেল। সে পুকুরের জলের প্রতিবিম্বে নিজের মুখ দেখল। এ কি, এ তো সোনার চুল, অবিকল খাঁটি সোনা দিয়ে তৈরি। ওরে আমার জাদুকরি বিড়াল ভাই, তোমরা আমার এত বড় উপকার করলে, আমি তোমায় কি বলে ধন্যবাদ দেব?
ধন্যবাদে কিচ্ছু নেই দিদি, এটা তোমার দয়া আর ভালোবাসার পুরস্কার। তবে একটা সত্যি কথা তোমাকে আজ জানা দরকার, তোমার চুল এমনি এমনি পড়েনি। কি বলছিস? তবে কি হয়েছিল? তোমার বড় যা আরতি, সেই হিংসায় জ্বলে পুড়ে তোমার শ্যাম্পুর বোতলে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দিয়েছিল, যাতে তোমার রূপ নষ্ট হয়ে যায়। দিদিভাই এমন কাজ করেছে? বিশ্বাস হচ্ছে না, উনি আমাকে এতটা ঘৃণা করেন। গাছের আড়াল থেকে তখন শাশুড়ি মা রাগে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলেন। আমিও বিশ্বাস করতে পারছি না সোনালি, মানুষ এত বড় পিশাচ হতে পারে। মা, আপনি এখানে? হ্যাঁ বৌমা, আমি আড়াল থেকে সব দেখেছি আর শুনেছি। এই অবলা পশুরা মানুষের চেয়ে কত ভালো। তুমি চিন্তা করো না, ঘরে চলো, আজ আমি এর একটা হিল্লে করেই ছাড়বো। শাশুড়ি মা তখন হন হন করে ঘরের ভেতরে ঢুকতেই চিৎকার করে সবাইকে বসার ঘরে ডাকলেন। রাহুল, কেশব, আরতি, সবাই এক্ষুনি নিচে এসো। সবাই ছুটে এলো। আরতি সোনালি মাথায় ঝলমলে চুল দেখে হিংসা আর ভয়ে নীল হয়ে গেল। কি হয়েছে মা, এত চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না, এই দেখ তোর স্ত্রী কীর্তি। আরতি, তুই এত নীচ, তোর ছোট লোকের মতো কাজ করতে পারলি? এই সোনালীকে তুই হিংসা করতি, ওর চুলে এত বড় ক্ষতি করলি, কেমিক্যাল মিশিয়ে ওর চুল নষ্ট করে দিলি। কেন করলি এমনটা? এটা আমি কি শুনছি আরতি, তুমি এত বড় অপরাধ করেছ? না মানে মা, আমি ওসব করিনি, সব মিথ্যা কথা। একদম চুপ, আমি নিজের কানে সব শুনেছি। তোর চেয়ে এই পাড়ার বিড়ালগুলো অনেক ভালো, যারা আজ সোনালির মাথায় এই সোনার চুল ফিরিয়ে দিয়েছে। কেশব এতক্ষণে চুপ ছিল, এবার সে ক্ষোভে ফেটে উঠল। আরতি ভাবি, সোনালি যদি চাইতো আপনার লম্বা উচ্চতা দেখেও সে আপনাকে হিংসা করতে পারত, কিন্তু তা তো সে করেনি। ওর মন পরিষ্কার। আমি খাটো বলে কি আপনি আমাকেও মনে প্রাণে ঘৃণা করেন? আমি আজকেই সোনালিকে নিয়ে এই ঘর ছেড়ে চলে যাব। না না ঠাকুরপো, অমন কথা মুখেও এনো না। তোমরা বাড়ি ছেড়ে যেও না। আমি হিংসার অন্ধ হয়ে গিয়েছিলাম, আমার খুব বড় ভুল হয়ে গেছে। মা, আমাকে ক্ষমা করে দিন। রাহুল, আমাকে তাড়িয়ে দিও না। সোনালি ছিল অত্যন্ত দয়ালু। সে আরতির চোখে জল দেখে আর স্থির থাকতে পারল না। সে আরতিকে জড়িয়ে ধরে বলল, দিদি ভাই, আপনি কাঁদবেন না। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমি আপনার মন থেকে ক্ষমা করে দিলাম। আপনি তো আমার বড় দিদি। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা যারা তোমাদের নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও, তোমরা এখনই তোমাদের নামটি কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। কৈশবপুর গ্রামে এক রূপকথার মতো মিষ্টি মেয়ে বাস করত। তার নাম রানী। মা বাবা মারা যাবার পর লোভী চাচা রামকিশন আর কুটনামে প্রিয় নিষ্ঠুর চাচি কমলার কাছে সে বড় হচ্ছিল। রানীর মনটা ছিল একদম কাচের মতো পরিষ্কার ও দয়ালু। সে ঘরের সব কাজ করার পাশাপাশি সেলাইয়ের কাজ করত। কিন্তু তার কষ্টের উপার্জনের প্রতিটা পয়সা চাচি কমলা কেড়ে নিত। শুধু তাই নয়, গ্রামে গরিব মানুষ যাদের সেলাইয়ের টাকা দেওয়ার ক্ষমতা ছিল না, রানী তাদের জামা কাপড় একদম ফ্রিতে সেলাই করে দিত। এই নিয়ে বাড়িতে রোজ অশান্তি হতো। একদিন বিকালবেলা রানী সেলাইয়ের কাজ শেষ করে ঘরে ফিরতেই চাচি কমলা কোমরে হাত দিয়ে সামনে এসে দাঁড়ালো। কমলা তখন চড়া গলায় বলল, এই যে মহারানী, আজ সারাদিন কি করলি শুনি? যেটুকু কামাই করেছিস দে, জলদি আমার হাতে দে। চাচিজি, আজ যে আমি কোনো টাকায় কামাই করতে পারিনি। কি বললি? কোনো টাকা পাসনি মানে? আচ্ছা, আমি বুঝে গেছি। আজও নিশ্চয়ই তুই ওই গ্রামের ভিখারিদের কাপড় ফ্রিতেই সেলাই করে দিয়েছিস। ঠিক বললাম তো? চাচিজি, আজ একটা খুব গরিব মেয়ে এসেছিল। তার গায়ে দেওয়ার মতো ভালো কোনো জামা ছিল না। আমার সেলাইয়ের টাকা দেওয়ার মতো সামর্থ্যও ছিল না। তাই আমি মন থেকে তার কাপড়টা এমনি সেলাই করে দিয়েছি। ওর মুখের হাসিটা দেখলে তুমিও খুশি হতে।
আরে রাখ তোর দয়া, আমরা কি খুব বড় লোক রে যে তুই বড় দয়াবতী সেজে মানুষের সেবা করে বেড়াবি? দুনিয়ার সবার দুঃখ কষ্ট তোর চোখে পড়ে আর আমাদের ঘরের কষ্টটা চোখে পড়ে না? বাজারের চাল ডালের যা দাম, ফ্রিতে কি কেউ এখন এক পাও এগোয়? আর তুই সেলাই ফ্রিতেই করে দিচ্ছিস। আর কারোর কাপড় যদি ফ্রিতে সেলাই করেছিস তবে তোর হাড্ডি আমি গুঁড়ো গুঁড়ো করে দেব, বুঝলি? এই বলে কমলা হন হন করে ঘরের ভেতরে চলে গেল। ঘরে তার স্বামী রামকিশোর বসে তামাক খাচ্ছিল। জানি না এই আপদ মেয়েটা কবে আমার মাথা থেকে নামবে আর এর মাথায় কবে একটু বুদ্ধি হবে। আমাদের একটু সাহায্য করার বদলে ও মানুষের কাপড় বিনা পয়সায় সেলাই করে বেড়াচ্ছে, কিন্তু আমি এটা আর হতে দেব না। এ বাড়িতে যদি ওকে থাকতে হয় তবে টাকা রোজগার করে আমার হাতে দিতে হবে। বিনা পয়সায় এ বাড়িতে অন্ন ধ্বংস করতে আমি দেব না। চাচির গালমন্দ শুনে রানী ঘরের এক কোণে বসে একা একাই কাঁদছিল। এমন সময় হঠাৎ সারা ঘরে এক অপার্থিক আলোয় আলোকিত হয়ে উঠল। আলোর মাঝখান থেকে ডানা ঝাপটে নেমে এলো এক অপরূপ সুন্দরী সিন্ডেলা পরী। পরীর পরনে ছিল জমকালো পোশাক, মাথায় ছিল মুকুট। পরী তখন মিষ্টি হেসে বলল, কেঁদো না লক্ষ্মী মেয়ে, শোনো, তুমি কি আমার জন্য একটা খুব সুন্দর ফ্রক সেলাই করে দিতে পারবে? আসলে কাল আমার জন্মদিন। আমি পরিলোকের অনেক নামি দামি দোকান থেকে ফ্রক বানিয়েছি, কিন্তু কারোর হাতের কাজই আমার মনের মতো হয়নি। হঠাৎ পরি দেখে রানী অবাক হলেও সামনে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না পরি দিদি, আপনি শুধু আপনার গায়ের মাপটা আমাকে দিন, আমি এখনই আপনার জন্য মনের মতো একটা ফ্রক সেলাই করে দিচ্ছি। আর আপনাকে জন্মদিনের আগাম অনেক অনেক শুভেচ্ছা। পরি তখন খুশি হয়ে বলল, অনেক ধন্যবাদ মিষ্টি মেয়ে। রানী তখন আর দেরি না করে পরীর মাপ নিল। তারপর তার সমস্ত মনোযোগ দিয়ে রঙিন সুতো আর কাপড় দিয়ে একটি অতি চমৎকার ফ্রক সেলাই করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই ফ্রকটি তৈরি হয়ে গেল। ফ্রকটি এতটাই সুন্দর হয়েছিল যে তা থেকে যেন আলো কিছুতেই ছড়ছিল না। সিন্ডেলা পরি সেই ফ্রকটি দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। সে নিজের গায়ে ফ্রকটি জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আরে বাহ, সত্যি রানী, তুমি অপরূপ সুন্দর একটি ফ্রক সেলাই করেছো। তোমার মনটা যেমন সুন্দর, তোমার হাতের কাজও তেমন জাদুমাখা। আমি আজ পর্যন্ত এত সুন্দর পোশাক কখনো দেখিনি। আমি আজ ভীষণ খুশি হয়েছি। আপনার পছন্দ হয়েছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দের। শুধু মুখে আনন্দ পেলে চলবে কেন? এটা নাও, তোমার কাজের পুরস্কার। এই বলে সিন্ডেলা পরি তার জাদুর কাঠিটি বাতাসে ঘোরালো। সঙ্গে সঙ্গে রানীর সামনে ঝকঝকে করে 15টি খাঁটি সোনার মুদ্রা এসে পড়ল। ভালো থেকো রানী। এতটুকু বলেই পরি রাজকীয়ভাবে বাতাসে মিলিয়ে গেল। পরের দিন সকালে রানী ওই 15টি সোনার মুদ্রা একটি কাপড়ের থলিতে নিয়ে আনন্দের সাথে বাজারে যাচ্ছিল সোনার দোকানে বিক্রি করে ঘরের জন্য কিছু চাল ডাল কিনতে। কিন্তু বনের ধারে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সে এক নারীর কান্নার আওয়াজ শুনতে পেল। এক মাঝবয়সী মহিলা গাছের নিচে বসে কাঁদছিল। রানীকে দেখে তিনি ছুটে এলো আর হাত জোর করে বলল, মাগো, আমাকে বাঁচাও, আমার স্বামী ভীষণ অসুস্থ, দয়া করে আমাকে একটু সাহায্য করো, নয়তো উনি মারা যাবেন। রানী তখন ব্যস্ত হয়ে বলল, কাঁদবেন না কাকিমা, শান্ত হন, বলুন আপনার স্বামী কোথায়? আপনাকে আমি অবশ্যই সাহায্য করব, আমাকে ওনার কাছে নিয়ে চলুন। মহিলা আঙ্গুল উঠিয়ে দেখিয়ে বলল, ওই যে ওই বড় গাছটার নিচে উনি জ্ঞান হারিয়ে পড়ে আছেন, চলো মা, জলদি চলো। রানী দ্রুত মহিলার সাথে গিয়ে দেখলো এক লোক মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করছে আর মুখ দিয়ে ফেনা উঠছে। লোকটিকে দেখে রানী চমকে উঠে বলল, আরে ওনাকে তো এখনই ডাক্তারের কাছে নিতে হবে, ওনার অবস্থা তো খুব খারাপ। কাকিমা, আপনি ওনাকে ধরুন, আমি একটা গাড়ির ব্যবস্থা করছি। রানী গ্রামের একটা ভ্যান ডেকে দ্রুত লোকটিকে কাছের হাসপাতালে নিয়ে গেল। ডাক্তারবাবু লোকটিকে পরীক্ষা করে গভীর মুখে বাইরে এলেন। রানী তখন ডাক্তারবাবুর কাছে গিয়ে বলল, ডাক্তারবাবু, উনি কেমন আছেন? কোনো বিপদ নেই তো?
রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক। ওনার ভেতরে একটা বড় ব্লক ধরা পড়েছে। এখনই অপারেশন করতে হবে। তোমরা এক কাজ করো, জলদি কাউন্টারে গিয়ে ৮০,০০০ টাকা জমা করে দাও। অপারেশন শুরু করতে হবে। ৮০,০০০ টাকার কথা শুনে গরিব মহিলা কান্নায় ভেঙে পড়লেন। ডাক্তারবাবু, আমরা গরিব মানুষ, আমাদের কাছে ৮০ টাকাও নেই। ৮০,০০০ টাকা কোথা থেকে দেব? আমার স্বামীকে বাঁচান ডাক্তারবাবু। রানী অনেক চিন্তায় পড়ে গেল। এত টাকা সে কোথায় পাবে? ঠিক তখনই তার মনে পড়ল তার ব্যাগে থাকা সোনার মুদ্রাগুলোর কথা। সে আর এক মুহূর্ত না ভেবে ব্যাগ থেকে ঝলমলে সোনার মুদ্রাগুলো বের করলো। ডাক্তারবাবু, আপনি এই সব কয়েকটি সোনার মুদ্রা রাখুন। এগুলো আসল সোনা। ৮০,০০০ টাকার চেয়ে বেশি হবে এর দাম। আর দয়া করে আপনি অপারেশন শুরু করুন আর ওনার প্রাণ বাঁচান। কিন্তু মেয়ে, এগুলো তো অনেক দামি মুদ্রা। তুমি এই অপরিচিত মানুষের জন্য নিজের সব দিয়ে দিচ্ছ। ডাক্তারবাবু, আমি এই মহিলাকে বেধবা হতে দেখতে পারবো না। ওনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু মানবতা বলে একটা বড় সম্পর্ক আছে। রানী কাঁদতে লাগলো। ডাক্তারবাবু রানীর এই মহা অনুভবতা দেখে অনুপ্রেরিত হয়ে বলল, তুমি কেঁদো না মা, আমি তোমার টাকার থলিটা নিচ্ছি এবং কথা দিচ্ছি আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব ওনাকে বাঁচানোর। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লেগেছে তোমাদের কাছে তা কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা যারা তোমাদের নাম দিয়ে এমন মজার মজার গল্প শুনতে চাও, তোমরা এখনই তোমাদের নামটি কমেন্ট বক্সে লিখে জানাও। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।